আজকের ক্লাসে আমরা সমাধান করব রায়ান মার্টিন ক্লাসিফাইড প্লাস যে রিডিউস সিলেবাসের বইটা বেরিয়েছিল। আশা করি এরপরেও একটা ভাগ বার করবো না, যেহেতু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে সামান্য, কিন্তু বেশিরভাগ অপটিক্সটা তো পুরোটাই আছে। অপটিক্স থেকে কি বাদ গেছে? প্রতিফলন, বিচ্ছুরণ আর হচ্ছে সমবর্তন। তো যেগুলো আছে সেগুলো আমি কিছু অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি প্রতিসরণ থেকে, এবং এখানে মোট অনেকগুলো অঙ্ক আছে। আমি কিছু অঙ্ক করাচ্ছি, এত অঙ্ক করানো সম্ভব নয়। 87টা অঙ্ক দিয়েছি, সব করাবো না, কিছু বাছাই অঙ্কের সমাধান করাচ্ছি। তো ডেসক্রিপশনে আমি এই কোশ্চেনগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। আর তোমরা ভালো করে দেখে নিও এবং শিখে নেওয়ার চেষ্টা করো, যেগুলো প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন না অপবর্তন, এগুলো থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিছু অঙ্ক যতগুলো পারা যায় সেগুলো আমি সমাধান করিয়ে দিচ্ছি। আর যেগুলো তোমরা পারবে না তোমরা আমাকে জেনে নেবে, পেজ নাম্বারটা বলবে, কোশ্চেন নাম্বারটা বলবে, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব ছোট ছোট ভিডিও ক্লাসের মাধ্যমে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো এর আগে আমি অপটিক্সের বাকি যে এমসিকিউগুলো ছিল সেগুলো করিয়ে দিলাম, তো তোমরা দেখে নেবে ভালো করে। আর অপটিক্সের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর থিওরিগুলো যদি কোনো সমস্যা হয়, আমার থিওরিরও ভিডিও ক্লাস আছে। রিফ্র্যাকশন বলে সার্চ করবে প্লে লিস্টে, রিফ্র্যাকশন থেকে যা যা হয়, সমতলে প্রতিসরণ, গলীয় তলে প্রতিসরণ, সবই রিফ্র্যাকশনের মধ্যে প্লে লিস্টে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। আমরা প্রথম যেটা করব, আমাদের প্রতিফলন থেকে আমি করাচ্ছি না কিছু, শুরু করি। পেজ নম্বর 99, ক্লাসিফাইড সাজেশন। তোমরা নিশ্চয়ই অনেকে নিয়েছো বইটা, যারা নাওনি ডেসক্রিপশন থেকে কোশ্চেন লিঙ্কটা কালেক্ট করে নেবে। তো আমরা 2 নম্বর এমসিকিউ থেকে শুরু করব। এমসিকিউ না, সরি, নিউমেরিক্যাল প্রবলেম, পেজ নম্বর 99। আচ্ছা, দুয়েরটা কি বলেছে? জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 এবং কাঁচের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে জল সাপেক্ষে কাঁচ মানে ওয়াটার মিউ গ্লাস, মানে মিউ গ্লাস বাই মিউ ওয়াটার। তো কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 3/2, এটা দিয়েছে 4/3। তাহলে আমাদের উত্তর চলে এলো 8/9। 8/9 না 9/8। ঠিক আছে, তাহলে আমাদের হিসেবটা হয়ে গেল 9/8 হয়ে গেছে। পরেরটা দেখি 3-এরটা। জল সাপেক্ষে কাঁচ, তাই ওয়াটার মিউ গ্লাস, যার সাপেক্ষে হবে সেটা নিচে থাকবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলেই কেটে যাবে। আচ্ছা, পরেরটা কি বলেছে? বায়ু থেকে এত কম্পাঙ্কযুক্ত একটি কম্পাঙ্ক, আমরা জানি এখানে বলেছে এটা বায়ু থেকে প্রবেশ করেছে জলে, মানে লঘু থেকে ঘনতে। তো আলোটা প্রবেশ করলেও আমরা জানি আলোর প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কম্পাঙ্ক হচ্ছে কণা ধর্ম আর প্রতিসরণ হচ্ছে তরঙ্গ ধর্ম। তাই কম্পাঙ্ক এখানেও যদি কম্পাঙ্ক বলে দিয়েছে কত, 5 × 10⁻14 হার্টজ, তাহলে এখানেও কম্পাঙ্ক হবে 5 × 10⁻14 হার্টজ। কারণ প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এটা সব 2 নম্বরের ছোট প্রশ্ন, তাই আমাদের দেখো উত্তরটাও তাই বলেছে কম্পাঙ্ক। যেহেতু এটা যদি বলতো তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যেত, যদি বলতো বেগ পাল্টে যেত, কিন্তু কম্পাঙ্ক পাল্টাবে না। 4-একটা চলে আসে। আলোকীয় যন্ত্র আছে, আলোকীয় যন্ত্রের একটা অঙ্ক দিয়েছে মনে হচ্ছে, না লেন্সের অঙ্ক। 0.5D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সকে 0.2D ক্ষমতা সম্পন্ন লেন্সের সংস্পর্শে রাখা হলো, ক্ষমতা কত হবে? আমাদের P এফেক্টিভ বা P ইকুইভ্যালেন্ট P1 + P2। প্রথমটা বলেছে 0.5D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সকে 0.2D, তাহলে 0.5 + 0.2। যেহেতু এখানে কোনো লেন্সের প্রকৃতি বলেনি, তাই এটা আমরা দুটোকেই উত্তল লেন্স হিসেবে ধরে নিচ্ছি। তাহলে টোটাল হলো 0.7D। ওকে, আচ্ছা, তুল্য ক্ষমতা হচ্ছে লেন্স দুটি ক্ষমতার যোগফলের সমষ্টি। আর 4-একটা বলেছে দর্পণ মানে প্রতিফলন। দর্পণের অঙ্ক দরকার নেই। 6-টা 4 হয়ে গেল, 5, 6, 7। আচ্ছা, সব দর্পণেরই অঙ্ক, প্রতিফলন। হ্যাঁ, 18 নম্বর। এবার বাকি অঙ্কগুলো সব দর্পণ থেকে আমি করাচ্ছি না, প্রতিফলনের অঙ্ক যেহেতু বাদ দিয়ে দিয়েছে।
18তে বলেছে তোমরা দেখে নেবে আমি কোন অঙ্ক বাদ দিচ্ছি কিনা, মানে তোমাদের প্রতিফলন নেই, ব্যতিচার নেই, সরি বললাম, বিচ্ছুরণ নেই আর সমবর্তন নেই, সেগুলো ছাড়া বাকি অঙ্কগুলো করাচ্ছে। 18তে বলেছে একটি মুদ্রা ওপর 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 প্রতিসরাঙ্কযুক্ত একটি আয়তাকার কাঁচ ফলক রাখা আছে। মানে এই ধরনের একটা যদি মুদ্রা হয় তার উপর একটা কাঁচ ফলক রাখা আছে। এটা থিকনেস বলে দিয়েছে 10 সেন্টিমিটার পুরু আর মিউ বলে দিয়েছে 1.5। আচ্ছা, এবার তাহলে কি প্রশ্ন দিয়েছে, অভিলম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? আমরা কি জানি এটা একটা ঘন মাধ্যম, তো লঘু থেকে এখান থেকে দেখছি তাহলে কেমন হবে, আলোটা গেল গিয়ে এইদিকে সরে যাবে, মনে হবে যেন মুদ্রা একটু উপরে উঠে এসেছে। এই তার গভীরতাটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এই গভীরতা যদি বলি, ধরে এটা বললাম, তাহলে এটা যদি ডি বলি, আপাত গভীরতা, আপাত অবস্থান মানে আপাত গভীরতা কত, সেটা কত, প্রকৃত গভীরতা বাই মিউ। তাহলে প্রকৃত গভীরতা 10 বাই হচ্ছে মিউ, তাহলে হচ্ছে 10 বাই 1.5 মানে 3/2 মানে 23 মানে 6.67 সেন্টিমিটার। তাহলে উপর থেকে দেখলে সেটাকে 10 সেমি গভীর মনে হবে না, 6.67 সেন্টিমিটার গভীর বলে মনে হবে। জল কোথায় গেল এখানে? একটি ছোট মুদ্রা, দেখো কোশ্চেনটা জলটা কোথা থেকে পেল, একটি ছোট মুদ্রা 10 সেমি উপর 10 সেমি অবিলম্ব, উত্তর ভুল আছে। জল তো কোনো দেওয়া নেই অঙ্কের মধ্যে, উত্তরটা তাহলে ভুল আছে, ওটা 14.14 বলেছে। জলতল, জলের উপর তল থেকে, জলের কথা তো কোনো কিছু বলেনি, আমাদের যে কোশ্চেনে যা দিয়েছে সেই অনুসারে 6.67 গভীর হবে। যদি ওপরে একটা জল থাকতো তাহলে অঙ্কের উত্তরটা আলাদা হতো, ঠিক আছে। মানে যদি বলতো ধরে এখানে মুদ্রা আছে, এই হলো কাঁচ ফলক, এটার D1, এখানে আমার জল আছে D2, এর মিউ হচ্ছে 1.5 মানে 3/2, জলের মিউ হচ্ছে 4/3। তাহলে এবার এখান থেকে যদি কেউ দেখে তাহলে তার কত গভীরতা মনে হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সেটা কত হবে, D1 মানে যেটা যদি এই গভীরতা হয় এরকম একটা জায়গায় আসে, তাহলে সেটা হবে D1 বাই মিউ1 প্লাস D2 বাই মিউ2। যদি ওপরে জল দেওয়া থাকতো, কিন্তু কোশ্চেনটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া নেই, তাহলে সেটা আমাদের উত্তরটা আসতো, ঠিক আছে। কিছু একটা কোশ্চেনটাই ভুল আছে। এখানে দেখো উত্তর দিয়েছে জলের উপরিতল থেকে, কিন্তু অঙ্কের মধ্যে কোনো জলের কোনো কথাই বলে দেওয়া নেই। তাহলে আমাদের উত্তর হওয়া উচিত এটা, যেহেতু যে অঙ্কটা দিয়েছে সেই অনুসারে। আচ্ছা, এরপর চলে আসি 19 নম্বর অঙ্ক, প্রিজমের একটা অঙ্ক। যে অঙ্কগুলো এবছরের জন্য আছে আমি সেগুলোই করাচ্ছি, বাকি অঙ্কগুলোতে যদি তোমাদের প্রয়োজন হয় সেটা বলবে, আমি দেখিয়ে দেবো। এবার চলে আসি হচ্ছে 19। রুদ্রি প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমে ন্যূনতম চ্যুতি কোণ প্রতিসারক কোণের সমান হলে প্রতিসারক কোণের মান কত? আমাদের মিউ এর সূত্র কি, sin ডেল্টা m প্লাস a/2 বাই sin a/2। এখানে বলে দিয়েছে ন্যূনতম চ্যুতি কোণটা প্রতিসারক কোণ মানে প্রিজম কোণ a এর সাথে সমান, ডেল্টা m বলে দিয়েছে সমান a, তাহলে এটাকে আমি লিখতে পারি sin a/2 হবে, বাই 2 বাই sin a/2, এটা হচ্ছে sin a বাই sin a/2। sin a কত লিখতে পারি, 2 sin a/2 cos a/2 বাই sin a/2। তাহলে একটা দেখো sin a/2 কেটে গেল, sin এর সূত্র কি, sin 2 থিটার সূত্র ব্যবহার করা হচ্ছে 2 sin থিটা cos থিটা, তাহলে এটা কেটে চলে গেল। তাহলে sin cos a/2 সমান চলে আসছে μ/2, তাহলে a চলে আসছে 2 cos ইনভার্স μ/2। এবার মানটা বলে বসিয়ে দিই, মিউটা কত দিয়ে দিয়েছে, √3, cos ইনভার্স √3/2 মানে 30 ডিগ্রি হবে, ইনটু 2 মানে হচ্ছে 2 × 30 মানে 60 ডিগ্রি। তাহলে উত্তরটা হলো 19 নম্বরের উত্তর হলো মানে 60 ডিগ্রি। পরিষ্কার আসছে তো? ঠিক আছে, চলো
আগের অঙ্কটা একটু ভুল ছিল 18টা, তো যেটা ভুল আছে সেটা যেটা উত্তর হবে সেটা আমি করে দিয়েছি। তো এই বছরের জন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আমি সমাধান করিয়ে দিচ্ছি যতগুলো সম্ভব, যতগুলো করিয়ে দেওয়া যায় আর কি। আচ্ছা, 20তে কিসের অঙ্ক দিয়েছে? 20তেও প্রিজমের অঙ্ক। প্রিজমের অঙ্ক এবছর আসবেই, যেহেতু প্রিজমটা আছে। √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের ওপর আরো অভিলম্বভাবে আপতিত, মানে ধরো এই যদি প্রিজম হয় একটা আলো গিয়ে অভিলম্বভাবে পড়েছে মানে সোজা, মানে I1 অভিলম্বভাবে আপতন মানে I1 ও 0 আর R1 ও 0। আচ্ছা, এবার কি বলে দিয়েছে? প্রিজম কোণ যদি 30 ডিগ্রি হয় চ্যুতি কোণ নির্ণয় করো। প্রিজম কোণ মানে A 30 ডিগ্রি, তাহলে A যদি 30 হয় তাহলে আমরা কি জানি এটা R2, তাহলে R1 + R2 সমান A, তাহলে R1টা যেহেতু 0 তাহলে R2টাও হবে 30, আর মিউ বলে দিয়েছে কত? মিউ বলেছে √2, তাহলে এখানে নির্গমন কোণ যদি I2 হয় তাহলে I2টা কত হবে সেটা বার করব আমরা। তাহলে আমরা কি জানি sin I2 sin R2 সমান মিউ। তাহলে এখান থেকে আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে sin I2টা চলে আসছে, আরটা কত বেরিয়েছে? R2টা বেরিয়েছে 30, তাহলে √2 * sin 30 মানে হাফ, মানে 1/√2। তাহলে I2টা বের হলো 15 ডিগ্রি, সরি 45 ডিগ্রি। অতএব ডেল্টা হচ্ছে I1 + I2 - A, তাহলে I1 কত 0, I2 বেরিয়েছে 45 - 30, তাহলে চ্যুতিকোণ বা চ্যুতিকোণের মান বেরিয়ে গেল 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চ্যুতিকোণের মানটা বেরিয়ে গেল এখানে আমাদের 15 ডিগ্রি। ওকে, তো 20 নম্বর অঙ্কটা হলো। এরপর আমরা পরের কি অঙ্ক দেখব। তো ডেসক্রিপশনে তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো, যারা এখনো বইটা নাওনি তারা ওখান থেকে কালেক্ট করে নিও। এখন আপাতত না নেওয়াই ভালো, কারণ নতুন বই যদি বেরোয় তখন তোমরা নিও, কারণ সিলেবাস যেহেতু আবার চেঞ্জ করেছে, তো যে জায়গাগুলো আছে সেগুলো আমরা আপাতত সমাধান করছি, আবার নতুন যখন বই বেরোবে তখন আমরা সেটা সমাধান করব। আচ্ছা, আমাদের 21 নম্বরে দিয়েছে একটি প্রিজমের প্রিজম কোণ বলে দিয়েছে যার কোণ 60 ডিগ্রি, মানে A বলে দিয়েছে 60, মিউ বলে দিয়েছে 1.333। আচ্ছা, তার ক্ষেত্রে সীমাস্থ আপতন কোণের মান নির্ণয় করতে, মানে আপতন কোণের সীমাস্থ মান মানে একটা আলো এখানে কত কোণে গিয়ে পড়লে আলোক রশ্মি বাইরে বেরোবে না, মানে তল বরাবর ভেসে যাবে, সেটাকে সীমাস্থ আপতন কোণের সীমাস্থ মান বলা হচ্ছে। তো ডাইরেক্ট সূত্র ইউজ করা যেতে পারে, কিংবা এটা বলে দিয়ে 60, এটার মিউ বলে দিয়েছে 1.333, এটা R2টা কত হবে? R2টা হচ্ছে সংকট কোণের সমান, এই দিকের কোণটা 90 ডিগ্রি, আপতন কোণের সীমাস্থ মান, তাহলে R2টা আসছে sin R2 আসছে 1/1.20, তাহলে R2 চলে এলো sin ইনভার্স 1/1. ঠিক আছে, আপতন কোণ এখানে এটা আপতন কোণ R2, তার জন্য প্রতিসরণ কোণ মানে তল বরাবর বাইরে বেরোবে না, ম্যাক্সিমাম এই তল বরাবর পৌঁছে যেতে পারে, এটাকে আমরা সীমাস্থ I1টা বার করতে চাইছি। তাহলে দেখো এখানে আমাদের R2টা কত চলে এলো? sin ইনভার্স 1/1.333, এটা আসছে 48.60, 48.6 ডিগ্রি। তাহলে R1টা কত হবে? এখানে R1, এটা R1, তাহলে R1টা হয় A - R2, A বলি 60, তাহলে 60 মাইনাস অ্যান্সার করলে আসছে 11.4 ডিগ্রি। তাহলে আর I1টা বার করতে হবে এবার, sin I1 sin R1, R1টা কত বেরিয়েছে? 11.4 সমান মিউ, মিউ আছে 1.333, তাহলে I1টা বার করে ফেলি। তাহলে sin ইনভার্স কত চলে এলো দেখো আমাদের sin 1
11.4 ইন্টু 1.333 15.276 15.28 মতন হয়তো উত্তর দেবে। হ্যাঁ 15.27 উত্তর করেছে। তাহলে এই হলো, তার মানে কি পেলাম, আপতন কোণের সীমাস্থান মানে আপতন কোণ যত হলে আলোক রশ্মি তল বরাবর ঘেঁষে বেরোবে কিংবা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তাহলে আমার প্রিজমের বাইরে বেরোতে পারবে না। তো সর্বোচ্চ কোণ মানে আপতন কোণের এই মানটা, এই কোণটা থেকে যদি বাড়ে, এটাই হলো I1 বাড়লে R1 বাড়বে। হ্যাঁ এটাই হলো আমাদের সর্বোচ্চ কোণ। এর থেকে বেশি কোণে হলে হবে না, কম কোণে হলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ঠিক আছে, সীমাস্থান। তাহলে 22 টাকা দেখি কি বলেছে। 22 বলে দিয়েছে একটি অ্যাকোয়ারিয়ামের 6 সেন্টিমিটার দীর্ঘ একটি মাছ সম্মুখস্থ সমতল কাঁচের দিকে অগ্রসর হচ্ছে। মানে এটা অ্যাকোয়ারিয়াম, একটা মাছ আছে এখানে, একটা মাছ, এটা ধরো সম্মুখস্থ এদিকে এগিয়ে আসছে আস্তে আস্তে, হলো এটা লেন্থ বলে 6 সেন্টিমিটার। আচ্ছা, যদি একটি নির্দিষ্ট মুহূর্তে মাছটি কাঁচ থেকে 18 সেমি দূরে থাকে, এটা যদি 18 সেমি হয়, তল থেকে 18 সেমি দূরে থাকে, তাহলে একজন মানুষ কাঁচের মধ্যে মাছটির যে আপাত দৈর্ঘ্য দেখতে পাবে সেটা কত? তো দেখো এখানে আমি দুটো বিন্দুর কথা বলছি, একটা হচ্ছে এ বিন্দু, একটা বি বিন্দু। তাহলে এ বিন্দুর দূরত্ব কত? 18 সেমি, আর বি এর দূরত্ব হচ্ছে 24 সেমি। তাহলে মাছের যে দৈর্ঘ্য দেখতে পাবে সেটা আপাত দৈর্ঘ্য। আপাত দৈর্ঘ্য হবে, আপাত মানে কি? প্রকৃত বাই মিউ। তাহলে আপাত দৈর্ঘ্য হবে, মিউটা কত বলে দিয়েছে? কত নম্বর দেবেন? 4/3। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? আমরা দুটো ভাবে ভাবতে পারি। একটা হচ্ছে, তাহলে এই বিন্দুর দূরত্ব কোথায় দেখবে? 24 বাই মিউ, প্রকৃত বাই মিউ। 24 টাকা কত দেখবে? 24 বাই মিউ দূরত্বে। 18 টাকা দেখবে 18 বাই মিউ দূরত্বে। তাহলে এটা আসছে আমাদের 6 বাই, প্রকৃত দৈর্ঘ্য 6 বাই মিউ মানে 4/3। তাহলে এটা আসছে 4.5 সেন্টিমিটার। তাহলে 4.5 সেন্টিমিটার মাছের দৈর্ঘ্য দেখবে। বাইরে থেকে যে দেখবে তার মাছের দৈর্ঘ্যটা 4.5 সেন্টিমিটার মনে হবে, যদিও মাছের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। সেটাকে ছোট দেখবে বাইরে থেকে দেখলে। ওকে, আচ্ছা হয়ে গেল অঙ্কটা। তাহলে প্রকৃত দৈর্ঘ্য 6 বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক 4/3 ভাগ করে দিলে উত্তর আমরা পেয়ে যাব। কিছু অঙ্ক করে আবার সামনের দিন ক্লাসে করাবো, তোমরা দেখতে থাকো ভালো করে আর শিখে নাও কিভাবে অঙ্কগুলো হচ্ছে। আমি কিছু বাছাই অঙ্ক করাচ্ছি, বাছাই মানে যেগুলো তোমাদের এবছরের সিলেবাসে আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কত বলে আমাদের? লাস্ট 22। 23-এ বলেছে, 23-এ আমি করাবো না, শুধু তথ্য লিখে দিচ্ছি। 23-এ কি বলেছে দেখো, মিউ বলেছে √2, ন্যূনতম চ্যুতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে এ বার করতে হবে। আমাদের সূত্র কি? মিউ সমান sin ডেল্টা m প্লাস a বাই 2 বাই sin a বাই 2। তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা এটা বার করে নেবে। ডেল্টা m বলে দেওয়া আছে, মিউ বলে দেওয়া আছে, এটা বার করতে হবে। ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই জায়গায় ভেঙে নিয়েও করতে পারো যদি এরকম লেখো। আমি একটু দেখিয়ে দিই। তাহলে √2 sin a সমান sin ডেল্টা m বলে যে 30, যদি বিচ্ছেদ করে নাও তাহলে এটা আসছে 15 প্লাস a বাই 2। এটাকে ভেঙে নিতে পারি আমরা, দুটো ভাবে অঙ্কটা করা যায়। তাহলে sin 15 cos a বাই 2 মাইনাস প্লাস cos 15 sin a বাই 2। এটাকে সমাধান করতে পারো, সমাধান করলে আমার এই মানটা চলে আসবে। এরকম করে এখানে এটা বার করা যেতে পারে, কিংবা এখান থেকে যেমন বার করলাম এর একটা ভাবে করতে পারি। মেথড 2, সেটা দেখা যাচ্ছে ছোট একটা মেথড, আমরা অভেদের সাহায্যে একটা ভাবে করতে পারি। এখান থেকে আমরা
এ বার করে নিতে পারি হিসেব করে, তাহলে আমাদের চলে আসবে। এটাকে তোমরা দরকার হলে 2 sin a/2 cos a/2 সমান sin 15 মান বসিয়ে দেবে। একটু ঠান্ডা লেগে থাকে, শরীরটা খারাপ যায় আর এখান থেকে করা যেতে পারে ভেঙে, এক সাইডে নিয়ে চেঞ্জ করে কিছু একটা করা যেতে পারে, কিছু কমন নিয়ে ধরো sin a/2 টা কমন নিয়ে নিলে বা কিছু করতে পারে, সেটা একটা বড়, এটা লেন্থি প্রসেস। আর কিভাবে করা যায় দেখো, মিউ দিয়েছে √2, লিখলাম কিভাবে দেখো, মেথড 2 ডেল্টা এম কত যে ভ্যালুগুলো আছে লিখে তো √2টাকে আমি লিখতে পারি দেখো 2/√2, হ্যাঁ কি না? নিশ্চয়ই ভাবে লিখে ফেলা যায় 2/√2 আকারে, বা এটাকে আমি লিখতে পারি 1/√2/1/2। তো যেহেতু এটা একটা অভেদ, এটা বাই এটা সমান এটা বাই এটা, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি sin a/2 সমান হাফ, এটা উপরটার মান 1/√2, নিচটার মান হাফ, তাহলে a/2 হলো 30 ডিগ্রি, তাহলে এ হলো 60 ডিগ্রি। তোমরা দ্বিতীয় মেথডটাও করতে পারো, এখান থেকে ডাইরেক্ট 60 ডিগ্রি চলে আসবে। তাহলে এটা দিয়ে করলে একটু ভেঙে করতে হবে, হিসাব নিকাশ করে করতে হবে, সেটা হচ্ছে প্রথম মেথড। এটাকে ভাঙলে এইভাবে আসে, ডাইরেক্ট বসিয়ে করলে এটা একটু বড় হয়ে যায়। তো তোমাদের আমি বলবো তোমরা দ্বিতীয় প্রসেসটা করারই চেষ্টা করো, সহজ হয়ে যাবে। 22 হয়ে গেল, আমি আর কয়েকটা অঙ্ক করাই আজকে। 23 হলো, 23-এর পর আমরা দেখি 24 নিজামের কোনো অঙ্ক দিয়েছি, করেই দিলাম, বললাম করাবো না, তা করিয়ে দেওয়া থাকে। আচ্ছা, অনুভূমিক ভাবে রাখা বইয়ের পাতার উপর একটি কাঁচ, একখণ্ড কাঁচ ফলক রাখা হলো। কাঁচের ন্যূনতম প্রতিসরাঙ্ক কত হলে ফলকের যে কোনো উল্লম্ব তল দিয়ে কাগজের ছাপা অক্ষর দৃষ্টিগোচর হবে না। এই ধর একটা কাঁচ ফলক আছে, এটা একটা বইয়ের পৃষ্ঠার উপর রাখা আছে। তো একটা ধরো কোনো লেখা এই যাচ্ছে, দৃষ্টিগোচর হবে মানে এই ধর কে পড়লো, এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে ন্যূনতম প্রতিসরাঙ্ক কত হলে যে কোনো উল্লম্ব তলে থেকে দেখলে, উল্লম্ব তল মানে কত হলে এগুলো জিনিসটাকে তাহলে আমরা এইভাবেও ভাবতে পারি, এখান থেকে দেখলে দেখা যাবে না, মানে কি আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে যেতে পারি। তার মানে আমাদের sin θc আমরা জানি 1/μ, sin θc 1/μ, এবার তাহলে μ সমান 1/sin θc। তো এবার দেখো, কোনো যদি একটা এরকম প্রান্ত থেকে দেখি উল্লম্ব তল, মানে এটা একটা উল্লম্ব তল, এরকম মানে আলোটা যদি এখান দিয়ে কোনো উল্লম্ব তল বরাবর যায়, মানে এখান থেকে কোনো একটা অক্ষর গেল লেখা, ম্যাক্সিমাম এখান থেকে যেতে পারে, এটা মিনিমাম। তো এই বরাবর গিয়ে যদি এখান দিয়ে কেউ দেখতে না পায়, তার মানে এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তো এই যে অ্যাঙ্গেলটা, যদি এটা আয়তাকার কাঁচ ফলক হয়, তাহলে থিটা সি যেটা, এটা 90 ডিগ্রি, মোটামুটি 45 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল। তাহলে 45 ডিগ্রি কাছাকাছি হলে মিউটা
1/sin 45 এর কাছাকাছি হওয়া দরকার, মানে 1/1 মানে মিউ ইকুয়াল টু √2 এর কাছাকাছি হওয়া দরকার। মিউ এর ভ্যালুটা যদি √2 এর কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে উল্লম্ব তল থেকে কোনো লেখা পড়া যাবে না কাঁচ ফলকের মধ্যে দিয়ে যখন আলোটা যাবে, মানে সেটা মোটামুটি কত, মিউ এর ভ্যালুটা আসছে 1.414, √2 ভ্যালুটা 1.414 নিশ্চয়ই তোমরা জানো। তো এটা আমরা এভাবে দেখাতে পারি। তো এটাকে আমরা একটা ভাবেও দেখতে পারি, ধরো আমরা বলেছি একদম এন্ড, এবার যদি ধরো কোনো একটা লেখা এটা মাঝামাঝি থেকে আসে, ধরো এই ধরো লেখাটা আছে, এখানে কোনো একটা লেখা সেটা আসছে, আলোটা এখান দিয়ে এসে এখানে প্রবেশ করছে, এই তল থেকে পড়া যাবে না, তার মানে এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হবে। তার মানে এখানে যে আপতন কোণটা, সেটা সংকট কোণের সমান হতে হবে। তার মানে এখানে আলোটা আসছে 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে এটা সংকট কোণ থিটা সি। আবার এটা এখানে যদি এটা ম্যাক্সিমাম কত গিয়ে ফিরে আসছে, তাহলে যদি তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু সংকট কোণের থেকে বড় হতে হবে, মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটাও তাহলে থিটা সি, মানে থিটা সি বা থিটা সি থেকে বড়, মানে থিটা সি হলে কি হবে, থিটা সি হলে এই যে লেখাটা এখানে প্রবেশ করলো আলোটা এইভাবে গিয়ে পড়লো, এই যদি এই বরাবর যায় তাহলে সেটা সংকট কোণের সমান, তাহলে এটাও থিটা সি। আবার এখান থেকে 90 ঢুকেছে তাহলে এটাও থিটা সি, তাহলে 2 থিটা সি সমান চলে আসছে আমাদের এখান থেকে 90 ডিগ্রি, কারণ এটা একটা ত্রিভুজ, তাহলে থিটা সি চলে এলো 45 ডিগ্রি, অতএব মিউ চলে আসবে, মিউ এর মিনিমাম ভ্যালু হবে 1.41, এভাবেও ভাবতে পারো। ওকে, চলো নেক্সট আমরা দেখি পরের অঙ্ক কি আছে। পরে আমাদের আছে 24 হলো, কিছু অঙ্ক আর করাই। 25 না 25 হয়ে গেল, এটা 26 হবে। 24-এরটা করেছিলাম তো, না 24-এরটা করিনি, 25-এরটা করে 24-এরটা দেখি কি বলছি। 25-এরটা করেছিলাম 24-এর জায়গায়। আচ্ছা বলছি 1.5 প্রতিসরাঙ্কের একটি সমদ্বিবাহু সমকোণী প্রিজমের অতিভুজ ব্যতীত পার্শ্বদেশে একটি আলোকরশ্মি, আচ্ছা তাহলে সমকোণী সমদ্বিবাহু মানে এরকম টাইপের একটা প্রিজম, অতিভুজ ব্যতীত পার্শ্বদেশে একটি আলোকরশ্মি লম্বভাবে আবদ্ধ, এটা অতিভুজ, এটা 90 ডিগ্রি লম্বভাবে আবদ্ধ হলো। আচ্ছা প্রিজমের কোন পার্শ্বদেশ থেকে রশ্মিটি নির্গত হবে, মানে খুব সহজ ব্যাপার, এটা তো আমাদের 90 ডিগ্রি, এটা তো সোজা বেরিয়ে চলে আসবে। মিউ কত বলে দিয়েছে দেখো 1.5, কি করে হলো, এখানে যদি এটা লম্বভাবে যায় এগুলো তো 45 সমদ্বিবাহু, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা এসে পড়ছে সেটা যদি থিটা হয়, থিটাটা কত আসবে, নিশ্চয়ই 45, কারণ এর সমকোণ, তাহলে এটা থিটা, এটা থিটা হলে এটাও থিটা। এবার যেটা বিষয়, এখানে আপতন কোণটা কত সেটা আমরা বার করবো কি করে, আপতন কোণ 45, আর এখানে সংকট কোণ কত, এক্ষেত্রে মিউটা বলে দিয়েছে 1.5, তাহলে sin থিটা সি সমান 1/1.5, তাই তো 1.5 বলে দিয়েছে তো, হ্যাঁ 1.5। তাহলে দেখো এখানে এই ক্ষেত্রে সংকট কোণটা কত, দেখো সংকট কোণের যে মানটা বেরোবে তার থেকে থিটাটা বড় না ছোট, তো sin ইনভার্স 1/1.5 42 প্রায় 41.8। তো দেখো যেহেতু থিটা গ্রেটার দেন থিটা সি, তাহলে এখানে কি ঘটবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এই টপিকটা কিন্তু আছে, এবার কিন্তু এই ধরনের অঙ্কগুলো হয়তো এই অঙ্কটাই পরীক্ষায় আসতে পারে। পূর্ণ প্রতিফলন ঘটবে, ফলে এটা আলোটা সোজা বেরিয়ে আসবে
তাহলে এটা যদি আমাদের 45 হয় তাহলে সমকোণে বেঁকে গেল, তাহলে এটা 90 ডিগ্রি আমাদের চ্যুতি হলো, ডেল্টা হলো 90 ডিগ্রি। তাহলে দ্বিতীয় তল, এটা যদি প্রথম তল বলি, এটা দ্বিতীয় তল, তাহলে কত কোণ করলো? দ্বিতীয় তলের সাথে 90 ডিগ্রি কোণ করে লম্ব হবে, এটা বেরিয়ে চলে আসবে দ্বিতীয় তল থেকে। হয়ে গেল, সহজ ব্যাপার। তাহলে এখানে যেহেতু থিটার মানটা সংকট কোণের থেকে বড়, তাই এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে এবং সেটা 45 ডিগ্রি কোণ করে পড়ছিল। এটা যদি 45, তাই এটা 90, এটা 45, তাহলে এটা 45 হবে, বুঝতেই পারছো। তাই সোজা বেরিয়ে চলে আসবে 90 ডিগ্রি কোণ করে, লম্বভাবে উঠলে এটাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম। এটার নাম দেওয়া হয়েছে কি? পূর্ণ, তোমরা জানো প্রতিফলক, খুব ইম্পর্টেন্ট, প্রিজম। ওকে, 24-এরটা হলো, 25-এর তো আগেই হয়ে গেছে। 26-এ কি বলেছে? 26-এ বলেছে, আচ্ছা, 1.5 প্রতিসরাঙ্কের একটি কাঁচ ফলকের বেগ 5 সেন্টিমিটার। একটা কাঁচ ফলক আছে যার বেগ বলেছে 5 সেমি, থিকনেসটা। আচ্ছা, এই ফলকের উপর পৃষ্ঠের 30 ডিগ্রি কোণে একটি আলোক রশ্মি আপতিত হবে। 30 ডিগ্রি কোণে আপতিত হলো এবং সমান্তরালভাবে নির্গত। কেমন হয় আমরা জানি, সমান্তরাল কাজ ফলক, আলোটা এই পথে যাচ্ছিল, যেটা বেঁকে যাবে গিয়ে পুরো সমান্তরাল হবে। তো আমাদের এইটা বার করতে হবে, পার্শ্ব সরণ। তো পার্শ্ব সরণের সূত্র কি? পার্শ্ব সরণ সমান ডাইরেক্ট সূত্র, যদি আমরা x বলি, এটুকুনি x বলি, কতটা সরে এসছে আলোটা যে পথে যাচ্ছিল তার থেকে কতটা সরে বেরোবে, এটা হলো পার্শ্ব সরণ। সেটা কি সূত্র? d, d হলো থিকনেস, sin i মানে i মানে আপতন কোণ, 1 minus cos i by root over mu square sin square i। এখানে ডাইরেক্ট বসিয়ে দিলে পার্শ্ব সরণের মান আমরা পেয়ে যাব। তো সূত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। d বলে দিয়েছে 5 into sin 30 ব্র্যাকেট 1 minus cos 30 close divided by root over 1.5, নিউটা বলেছে 1.5 স্কয়ার মাইনাস sin 30 স্কয়ার 0.969 সেন্টিমিটার মানে 0.97। তো প্রমাণটা কিভাবে হলো দেখতে হলে আমার রিফ্র্যাকশনের, সমতলের, প্রতিসরণের যে অধ্যায়ের ভিডিও সেখানে তোমরা দেখে নিতে পারো। সূত্রটা কোথা থেকে পেলাম? এটা সমান্তরাল কাঁচ ফলকের পার্শ্ব সরণের রাশিমালা, সেই সূত্রটা আমি এখানে ইউজ করেছি এবং অঙ্কটা করে ফেলেছি। ওকে, তো তোমরা ভালো করে দেখবে এবং সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে যে সূত্রগুলো আমি ব্যবহার করছি। 27 কি বলেছে এবার দেখি। একটি আধারে 20 মিলিমিটার বেধের একটি জলস্তর 35 মিলিমিটার বেধের একটি অন্য একটি তরল স্তরের উপর ভাসমান আছে। তাহলে একটা আধার, একটা পাত্রের নিচে আছে হচ্ছে একটা 35 মিলিমিটার, মিলিমিটারটা খুবই ছোট, যাই হোক, বেধের একটি তরল, এখানে একটা তরল আছে, তরল স্তর, তার উপরে আছে একটা জলস্তর, এটা একটা তরল, জল। জলস্তরটা বলে দিয়েছে 20 মিলিমিটার বেধ, 20 মিলিমিটার বেধ। ওকে, আচ্ছা, আধারটির তলদেশে একটি ক্ষুদ্র মুদ্রা আছে, একটা মুদ্রা আছে, একটা পাত্র, এটাকে আমি বললাম D1, এটা D2। ওকে, আচ্ছা, μ1 জলের প্রতিসরাঙ্ক, এর মিউ বলে দিয়েছে, মিউটা বলেছে 4/3 আর এর মিউটা বলেছে 7/5। তাহলে মুদ্রাটির আপাত অবস্থান কোথায় আছে বলে মনে হবে? আমি একটা সূত্র বলেছিলাম,
আপাত গভীরতা দুটো মাধ্যম থাকলে সামেশন অফ ডি বাই মিউ মানে d1 বাই মিউ1 প্লাস d2 বাই মিউ2, তার মানে চলে আসছে কত 35 বাই 7/5 প্লাস 20 বাই 4/3, এটা আমাদের চলে আসছে আপাত অবস্থান। আপাত গভীরতা মানে কিন্তু এখান থেকে বের হচ্ছে, এরকম ধরো এই মুদ্রাটা এখানে আছে, উপরে মনে হবে কতটা উঠে এলো সেটা বার করতে দিয়েছে, উত্তরে তাই দিয়েছে। তাহলে এটা আসছে আমাদের 25 প্লাস এটা আসছে 15, 40 সেমি। তাহলে কতটা উঠে আসছে প্রকৃত অবস্থান থেকে কত উপরে? আগে এই অবস্থানটা কত ছিল 55, সুতরাং আপাত গভীরতা এটাই বেরোলো। গভীরতা কিন্তু উপর থেকে মাপা হয়, উপর থেকে কত সেমি কত মিলিমিটার গভীরে, সরি মিলিমিটার হবে, 40 মিলিমিটার গভীরে মনে হবে, এবং তার প্রকৃত অবস্থান থেকে কত উপরে? আগে গভীরতা কত ছিল মোট 55, 35 যোগ 40 গভীরতা থেকে, তাহলে 55 বিয়োগ 40 আমরা বার করেছি কতটা? এইটুকুনি বার করেছি 40, তাহলে পুরোটা 55, তাহলে প্রকৃত থেকে কতটা উপরে? 15 মিলিমিটার উপরে মনে হবে। খুব ভালো ইম্পর্টেন্ট, হ্যাঁ ওকে, এটা ভালো করে দেখবো আমরা। তারপরে বলেছে কি সমবাহু প্রিজম 28, সমবাহু প্রিজম মানে প্রিজম কোণ 60 ডিগ্রি। একটি সমবাহু প্রিজম মিউ বলেছে 1.5, একটি আলোক রশ্মি এমন ভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান এবং চ্যুতি কোণের 3/4। এই ক্ষেত্রে বলেছে I1 সমান I2 এবং সেটার মান কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ মানে 3/4 ডেল্টা। তাহলে এখানে দেখো আমরা কি জানি I1 প্লাস I2 মাইনাস A সমান ডেল্টা। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই 3/4 ডেল্টা প্লাস 3/4 ডেল্টা মাইনাস 60 সমান ডেল্টা। এখান থেকে আমরা ডেল্টাটা বার করতে পারি। বার করতে কি দিয়েছে আগে দেখি দাঁড়াও, এখান থেকে বার করতে দিয়েছে চ্যুতি কোণের মান কত, তা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 3/4 3/4 মানে 6/4, তাহলে এটা আসছে ডেল্টা বাই 2 সমান 60, অতএব ডেল্টা চলে এলো 120। সহজেই সমাধান হয়ে গেল, ডেল্টার মান 120 ডিগ্রি। তো চ্যুতি কোণের মান 120 ডিগ্রি বেরিয়ে গেল। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর ডিসকাটেড সিলেবাস যে ভিডিওটা লাইভ ভিডিওটা আমি তোমাদের আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। যদি কোনো জায়গায় ডিসকাটেড সিলেবাস নিয়ে জানার থাকে আমি ডিটেলসে বলে দিয়েছি, কোন কোন জায়গাগুলো কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে সেগুলো আমি বলে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 29 বলেছে 60 প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ এ বলেছে 60 ডিগ্রি আর ডেল্টা এম বলে দিয়েছে 30 ডিগ্রি। ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি। বায়ুতে শব্দে শূন্য মাধ্যমে শব্দের বেগাতে হলে কাঁচে কত? তাহলে প্রথমে মিউ বার করো। মিউ সমান, এটা করবো না, সূত্র লিখে দিচ্ছি ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। মিউটা বার করে নেবে, অতএব বেগ ভি সমান হবে সি বাই মিউ। সিটা দেওয়া আছে 3 × 10⁸। এখান থেকে মিউটা বার করে বসিয়ে দেবে, এত মিটার পার সেকেন্ড উত্তর বেরিয়ে যাবে। ওকে 30। তাহলে ওখান থেকে এর মান আর ডেল্টার মানটা বসিয়ে দেবে, বসিয়ে মিউটা বার করে নেবে, করে এই সূত্র থেকে কাঁচের কত বেগ সেটা বার করে নেবে। আচ্ছা, কোন একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি আর প্রতিসারক দিয়েছে √7/3। প্রিজমের কোন একটি প্রতিসারক তল থেকে তলে আপতিত রশ্মির আপতন কোণের ন্যূনতম মান কত হলে
প্রিজমটির অপর প্রতিসারক তল থেকে রশ্মিটি ঘেঁষে বেরিয়ে যাবে, মানে আপতন কোণের সীমাস্থ মান, মানে এই আগে অঙ্কটা করলাম, একটা আলো এসে পড়েছে I1 কোণ, এই গেছে এটা R1 মানে R2 দিয়ে তল বরাবর ঘেঁষে বেরোচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি I2, এটা প্রিজম কোণ এই মানে 60 ডিগ্রি করে দিয়েছে। ওকে, আর মিউ কত বলে দিয়েছে? মিউ √3। তাহলে আমাদের I1 টা বার করতে হবে। তাহলে কত নম্বর অঙ্কটা করলাম জানো? এটা তোমাদের কাজ দিলাম, করতে চেষ্টা করবে, তোমরা পারছো কিনা। তাহলে প্রথম কি করবে, R2 হচ্ছে θc সংকট কোণের সমান, তাহলে sin ইনভার্স 1/μ। তাহলে R2 পেয়ে গেলে R2 কে থেকে R1 বার করবে, a - R2 করে R1 পেয়ে গেলে দিয়ে sin I1 বাই sin I2 sin R1 সমান μ, এখান থেকে sin I1 থেকে বার করে I1 টা বার করে নেবে। তাহলে প্রথম মিউ এর সাহায্যে R2 এর মানটা বার করে নেবে। এখানে অবশ্যই R2 টা সংকট কোণের, কারণ প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়েছে। আপতন কোণ যত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেটাকে সংকট কোণ বলে। তো সংকট কোণের সূত্র থেকে বার করে নেবে R2 এর মান, মানে θc এর মানটা। R2 কে R1 থেকে R2 আর R1 যোগ করলে a হয়, তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে R1 এর মান, যে sin I1 বাই sin R1 সমান মিউ। মিউ এর মানটা বসিয়ে দেবে, দিয়ে আপতন কোণের তোমরা মানটা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে অবধি করালাম, 30 অবধি। এখন আমাদের অনেক অঙ্ক আছে, তোমরা অঙ্কগুলো করো ভালো করে, পরেরগুলোও চেষ্টা করো যদি আমি পারি। পরের অনেক অঙ্ক দিয়েছে, এত অঙ্ক তো করাতে গেলে অনেক সময় লাগে। আমি কিছু অঙ্ক দেখিয়ে দিলাম, তোমরা বাকিগুলো একটু চেষ্টা করো, আমি আবার পরের দিন আবার কিছু বাছাই অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে ক্লাস আমি শেষ করছি। সকলে খুব ভালো থেকো আর খুব ভালো করে আনন্দ করে পুজোটা কাটাও। এই কদিন অত পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না, পুজোর একটু আনন্দ করে নাও, রিফ্রেশমেন্ট দরকার। কারণ 2 বছর আমরা 1.5 বছর 2 বছর হতে চললো ঘরের মধ্যে আটকে আছি, তো আমাদের একটু বাইরে বেরোনো দরকার। কিন্তু সাবধানতার সাথে মাস্ক ব্যবহার করতে হবে এবং খুব ভিড়ের মধ্যে গেলে হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সবাইকে সুস্থ থাকতে হবে একসাথে। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অনেক শুভেচ্ছা আমাদের বাঙালির শারদীয় উৎসবে। সবাই মিলেমিশে একসাথে আমরা আনন্দ করি। আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, তবে পুজোর মধ্যে নয়, পুজোর মধ্যে তো পড়াশোনা করতে হয় না, একটু আনন্দ করতে হয়। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই শেষ করলাম।